পরাধীনযোগ্য। দেখো তাহলে আমাদের সালোক সংশ্লেষণ কিন্তু শেষ। আজকে আমাদের টপিক কী বলো তো? শোষণ বা রেসপিরেশন। শোষণ কী বলো তো? এদের সালোক সংশ্লেষণ পরীক্ষায় যে আমরা গ্লুকোজ তৈরি করলাম, কী তৈরি করছিলাম? C6H12 O6। পরীক্ষার উপকরণ পড়া নেই টাকা, এগুলো পড়তে বলছি তোমাদের, পড়ে নিবা। কাটা দিচ্ছ কেন? লাগবে না, না পড়বা, বোঝার বিষয় আছে। দেখো এই শোষণ কাকে বলা হয় তাহলে? তার শোষণ হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা যে এই যে উদ্ভিদ যে গ্লুকোজটা তৈরি করলো, তো এই তৈরিকৃত গ্লুকোজটা উদ্ভিদে ব্যবহার করতে হবে না? ব্যবহারটা কিন্তু ডাইরেক্ট গ্লুকোজ ব্যবহার করতে পারে না। করতে হয় কী বলো তো? তৈরি করতে হয় এটিপি। এটিপির মধ্যে কী থাকে? শক্তি সঞ্চয় থাকে। আমরা বলছিলাম না, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, তিনটা ফসফেটের মধ্যে শক্তি জমা থাকে। তো এটিপি তৈরি করতে হয়। তো এই যে গ্লুকোজ থেকে এটিপি তৈরি করার প্রক্রিয়াটা মেনলি কী বলো তো? শ্বসন। বুঝতে পারছো? অর্থাৎ উদ্ভিদের দেহে তৈরিকৃত গ্লুকোজকে দেহের ব্যবহার উপযোগী করার যে প্রক্রিয়া, সেটাই হলো শ্বসন। এটা উদ্ভিদ দেহ হয়ে থাকে, প্রাণীর দেহ হয়ে থাকে। আমরা তো কী খাই? খাদ্য খাই না? ওর মধ্যে ওটা পরিপাকে কী তৈরি করে? গ্লুকোজ। তো গ্লুকোজটাও তো আমাদের দেহে ব্যবহার করতে হবে। তো আমাদের দেহ কী দরকার? শ্বসন দরকার। তাহলে শ্বসন উদ্ভিদ এবং প্রাণী উভয় দেহে হয়ে থাকে। ওকে, দেখো আগের শ্রেণীতে তোমরা শ্বসন প্রক্রিয়া কাকে বলে এবং শ্বসনের ফলে দেহের বৃদ্ধি সাধন এবং দেহ শক্তি পায় এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনেছো। এর দেহ শ্বসন সম্পর্কে আরও একটু বিস্তারিত আলোচনা করা আছে। জীবের জীবন ধারণ অর্থাৎ চলন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, জনন প্রভৃতি জৈবিক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কী প্রয়োজন? শক্তির প্রয়োজন। আমরা আগে জেনেছি যে শক্তির প্রধান উৎস কী? সূর্য আলো। এবং সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তিকে শর্করা জাতীয় খাদ্য বস্তুর মধ্যে স্থিতিশক্তিরূপে সঞ্চয় করে। ওকে, এবং খাদ্যের মধ্যে সঞ্চিত এই ধরনের শক্তি জীব তার জীব ধারণের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না। শ্বসনের সময় জীবদেহ এই শক্তি রাসায়নিক শক্তি অর্থাৎ এটিপি হিসাবে তাপরূপে মুক্ত হয়। তার কী হিসাবে? এটিপি হিসাবে রূপান্তরিত হয়। হ্যাঁ, এটিপি তৈরি হয়, এটিপি হিসেবে রূপান্তরিত হয় এবং জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয়। শর্করা জাতীয় খাদ্যবস্তু ছাড়াও প্রোটিন, ফ্যাট, বিভিন্ন জৈব অ্যাসিড শ্বসনিক বস্তু হিসাবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ শুধু শর্করা না, আমিষ বলো, ফ্যাট বলো, এইগুলার উপাদানগুলো আমাদের কী করতে পারে? শ্বসন প্রক্রিয়া খাদ্য আমাদের শক্তি তৈরি করতে পারে। জীবদেহে যেমন মনে করো যদি বলি, বাঘ কি শর্করা খায়? বাঘ হ্যাঁ, না, শুধুমাত্র প্রোটিন খায়। কই খায়? বাঘ শুধু খালি মাংস খায় না? ওগুলো কি শুধু মাংস না? মাংস মানে প্রোটিন আর চর্বি থাকে। হ্যাঁ, শর্করা থাকে না, শর্করা থাকে না। মাংসতে শর্করা থাকে। মাংসের তো মানুষ মোটা হবে স্যার। কেন মোটা হবে না? ফ্যাট, চর্বি, কার্বোহাইড্রেট এগুলো বেশি খেলে মোটা হয়। আরে মাংস খেলে তো মানুষ মোটা হয় না? মোটা হবে আসলে। এগুলো কেমনে হয়? বেশি মাংস খেলে মানে চর্বি এবং কার্বোহাইড্রেট খেলে যে হারে মোটা হয় সে হারে হবে না। বুঝছো? তো মেনলি আমরা যদি যে কোনো খাবার যদি অতিরিক্ত খাই, এখানে অনেক ব্যাপার আছে অনেকগুলো। তো মেনলি ফ্যাট তৈরি করে হলো কার্বোহাইড্রেট থেকে, চর্বি তৈরি করতে পারে। আর আমিষটা কী করে? আমাদের দিয়ে ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন করে। অতিরিক্তটা আবার এটা কি ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি করে চলে যায়। বুঝতে পারছো? এবং কিছু পরিমাণ কী করতে পারে? আমরা যদি শর্করা কম খাই সেক্ষেত্রে আমিষ শর্করা পরিণত হতে পারে। তো মনে করো বাঘ শর্করা খায় না, তো বাঘের যে আমিষটা খায়, চর্বিটা খায়, এটা আবার কী করে? শর্করায় কনভার্ট হতে পারে। বুঝতে পারছো? তো আমরা বলছি না যে শর্করা খেলে তো আরও মোটা হয়। দেখো সব কিছু যার জন্য যেটা দরকার। তো দেখো জীবদেহে এই জটিল যৌগগুলো প্রথমে ভেঙে সরল যৌগে পরিণত হয়। অর্থাৎ শর্করা, আমিষ, স্নেহ জাতীয় খাবারগুলো যে খায়, হ্যাঁ, সরল যৌগে পরিণত হয়। পরে জারিত হয়ে কী তৈরি করবে? এটিপি তৈরি করবে। বুঝছো? সাধারণ তাপমাত্রায় জীবদের প্রতিটি কোষে দিবারাত্রি 24 ঘন্টায় শ্বসন চলতে থাকে। তাহলে সব সময় হ্যাঁ। আরে শ্বসন দিয়ে কি হয়? এটাই বলতেছে এখন বলতেছে কি হয় শ্বসন। এই বললাম মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসন যে হয় অর্থাৎ শক্তি হয়। এই খাবারটা আমাদের দেহের ব্যবহার উপযোগী শক্তিতে কনভার্ট করে, এটিপি করে। ও মানে আমরা যেটা খাবার খাই ওইটা আর কি, মানে এটা তো মনে করেন পরিপাক হয়, সরল উপাদান হয়, গ্লুকোজ হয়। এবং গ্লুকোজটা তো দেহ ব্যবহার করতে পারে না। গ্লুকোজটাকে ভাঙে এটিপি তৈরি করতে যে প্রক্রিয়াটা, সেটাই হলো শ্বসন। বুঝতে পারছো? তাহলে শ্বসন কিন্তু আমাদের জীবদের 24 ঘন্টায় হয়ে থাকে। বুঝতে পারছো? তবে মারা গেলে তো হবে না। তবে উদ্ভিদের বর্ধিংশ অঞ্চল যেমন ফুল, পাতার কড়ি, অঙ্কুরিত বীজ, মূল ও
কাণ্ডের অগ্রভাগ শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি। তা শ্বসন ক্রিয়ার হার কোথায় বেশি? এই যে এগুলো কোষিকা, এগুলোতে সজীব কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে শ্বসন ক্রিয়া সম্পন্ন হয়। এই জৈবিক প্রক্রিয়ায় জীবদের যৌগিক খাদ্য বস্তু জারিত করে সরল এখানে দ্রব্যে জারিত করে পরিণত করে সরপরিকে এবং একরকম শক্তি করে, এটা তো স্যার জারিত মানে এখানে ইলেকট্রন ত্যাগ করতেছে না, হ্যাঁ এখানে ইলেকট্রন ত্যাগ করবে। এখানে ইলেকট্রন ত্যাগের অনেক ব্যাপার আছে। আরে এখানে খাবারের মধ্যে কেমন ইলেকট্রন ত্যাগ করবে? খাবারে কি ইলেকট্রন আছে? খাবার মানে কি? একটা যৌগ না, C6H12O6, হ্যাঁ, এটার থেকে তৈরি করে আরে হ্যাঁ, এটিপি শক্তি। আরে এডিবিও করে, কিন্তু এখানে জারিত কেন হয়? ইলেকট্রন কেমন? অক্সিজেন তৈরি হয়। ইলেকট্রন তো আমরা বলছি রসায়নে, এখানে জীববিজ্ঞানী ইলেকট্রন কিসে? এখানে রাসায়নিক বিক্রিয়া না, এটা এটা একটা রাসায়নিক বিক্রিয়া। এই দেখো অক্সিজেন তৈরি হয়, প্লাস কী তৈরি হয় বলো তো? পানি তৈরি হবে। এখানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, এটা এক ধরনের জারণ ঘটে। এই জারিত আমার মাথা খারাপ করে দেয় শুনলে। এমনি নর্মালি দেখো এখানে অক্সিজেন আছে না, যৌগের মধ্যে অক্সিজেন মানে -2 ছিল, কত? -2, তাই না? আর এখানে অক্সিজেন কত? 0 না? হ্যাঁ, যৌগের মধ্যে এটা পড়ানি তোমাদের এখনো। তো এখানে দেখো -2, এখানে হলো কত? 0। তার মানে -2 মানে সেই ইলেকট্রন গ্রহণ করেছিল, আর এখানে ইলেকট্রন কী করছে বলো তো? নাই, শূন্য, ত্যাগ করে দিচ্ছে। ত্যাগ করা মানে জড়, বুঝতে পারছো? এমনিতে নর্মাল বুঝলাম তোমাদের। তাহলে আগে কথা শ্বসনটা বুঝতে হবে। শ্বসনটা কি? শ্বসন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের দেহের শক্তিগুলা বা মানে খাদ্যটা আসলে শক্তিতে কনভার্ট হয়, বুঝতে পারছো? যে গ্লুকোজটা খাচ্ছি, গ্লুকোজটা দেহের ব্যবহার অনুযায়ী শক্তি অর্থাৎ এটিপিতে কনভার্ট করে, বুঝতে পারছো? তো এটা হলো শ্বসন। শ্বসনটা কোথায় হয়? শ্বসনগুলো মেনলি 4টা ধাপ আছে, তার মধ্যে 3টা মেন ধাপ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। একটু আগে আমরা পড়ে আসলাম। তার শ্বসন বুঝতে পারছো? শ্বসন হলো আবার 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের। কীভাবে? এটা ডিপেন্ড করে অক্সিজেনের উপর ডিপেন্ড করে, যে অক্সিজেন সহ একটা শোষণ হয়, একটা হলো অক্সিজেন ছাড়াই শোষণ হতে পারে, বুঝতে পারছো? দেখো শ্বসনের সময় অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্বসনকে 2 ভাগে করা হয়। কয় ভাগে? 2 ভাগে। হ্যাঁ, যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে একটা হলো সবাদ শোষণ, একটা হলো অবশোষণ। অর্থাৎ যে শোষণে অক্সিজেন লাগবেই তাকে বলা হয় সবাদ শোষণ। ও সরি, এটা কী লিখলাম আমি এখানে? এখানে অক্সিজেন লিখলাম, অক্সিজেন তৈরি হবে না, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, বুঝছো? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, অক্সিজেন লাগে এখানে, বুঝছো? C6H12O6 প্লাস অক্সিজেন, বুঝছো? এটিপি। বুঝা গেছে? দেখ ভুল বলছি। তাহলে দেখো শ্বসন কয় প্রকারের? 2 প্রকারের। একটা হলো সবাদ শোষণ, একটা হলো অবাধ শোষণ। তাহলে সবাদ শোষণ বলতে যে শোষণে অক্সিজেন লাগবে, আর যে শোষণে অক্সিজেন লাগে না তাকে বলা হয় অবাধ শোষণ। সবাদ শোষণ যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু যেমন কি শর্করা হতে পারে, প্রোটিন হতে পারে, লিপিড হতে পারে, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে কি বলা হয়? শোষণ। তাকে সবাদ শোষণ বলা হয়। সময়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে লাগবে। তাহলে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন পড়ে এবং শ্বসনিক বস্তু মানে কি? অর্থাৎ যে খাদ্য উপাদানটা ভাঙতেছি আমরা, শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে, তাকে কি বলা হয়? এত বড় সংখ্যা দিয়েছে স্যার। হ্যাঁ, বা ডাইরেক্ট বলতে পারে এমনিতে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন হয় তাকে বলা হয় সবাদ শোষণ, বুঝছো? তো বইয়েরটাই দেওয়া উচিত, এটা অত বড় না, ছোটো, একবার 2বার পড়া হয়ে যাবে। তাহলে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন পড়ে, আমার সাথে বলো, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন পড়ে এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে শ্বসন বলা হয়। তাহলে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কী তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণে শক্তি, তাকে সবাদ শোষণ বলা হয়েছে। তাহলে কি বড় কেন? তো আবার এভাবে পড়বা, কয়েকবার পড়বা, লিখবা, হয়ে গেছে, বুঝতে শেষ। আবার তখন মাঝে কিছু বলা এই বারবার পড়তে হবে, লিখতে হবে, অন্যকে বলতে হবে, জিজ্ঞাসা হবে, ক্লাসে গেছো, ওর সাথে দেখা হলো, জিজ্ঞেস করলাম, পড়াশোনা নিয়ে কি গল্প করে স্যার? এইটাই তো হলো তোমাদের প্রবলেম। ওই ছেলে মেয়ে ওই এগুলো নিয়ে গল্প করে, এইটাই তো তোমাদের জেনারেশন প্রবলেম হয়ে গেছে। পড়াশোনা নিয়ে প্রবলেম মানে ডিসকাস করানোর জন্যই পড়াশোনা মনে থাকে না। ওই ছেলে মেয়ে, এই মেয়েটা দেখতে ভালো, এটা এর সাথে এই কথা বলছে, ওই কথা বলছে, এইগুলাই তোমাদের ডিসকাসের বিষয়। আমাদের ক্লাসে না পার্কের মধ্যে করেছে, ছেলে মেয়ে আলাদা করে দিচ্ছে, এই জন্য সবাই পার্কে দৌড়ায়। তোমাদের ক্লাসে এই ক্লাস 7 এই অবস্থা? খালি 7 এ 5 4 ওটা দেখবে না,
ওগুলার সাথে ঘুরে ঝগড়া হয়ে গেছে। আমরা তো তাও অনেক বড় হয়ে গেছি, জিজ্ঞেস করে ফেলেছি তাহলে ওগুলা হিসাব ধরেন যেগুলা স্যার মানে ফোরের গুলো মানে 4, 5 এগুলা। ভালো হবে তোমরা, হ্যাঁ আমি ভালো স্যার। তোমরা ভালো হবে, তোমরা ভালো হলে জগৎ ভালো, নিজে ভালো তো জগৎ ভালো, বুঝছো? সাদা ভালো স্যার। তুই ভালো না, আমি ওটা কথা, ভালো হয়ে যাও। আমি তো ভাবছিলাম শহরের ছেলে মেয়ে ভালো, দেখো কি ভাবেন কোন জায়গায় কি ভাবেন স্যার? সেটাই স্যার। গ্রামের ছেলে মেয়ে তো পারবে না, একসাথে কথা বলতে পারবে না, না গ্রামের গুলো গ্রামের গুলো স্যার। অতটা কলিজা নাই, আমি দেখছি হ্যাঁ। আমি গ্রামে থেকে আমি গ্রামে জানি কি না। কথা বলতে পারবে না। মানে ওইরকম কলিজা নাই যে, আর এখানে তো সবাই- বড় হয়ে ছোট কেন, বড়রাই পারবে না বড়রাও হ্যাঁ ওইরকম সামনাসামনি কথা বলতে পারবে না। অতটাও স্যার এক হয় না। হ্যাঁ। আর এদের তো ডাঙাডাঙি লাফতালাফি আর এখানে তো স্পেস করে পার্ক আছে, মানে এখানে তো ছেলে মেয়েগুলো সব একই রকম, ওইরকম একটা অবস্থা, মানে একে লাফতাচ্ছে মারতিছে হ্যান ত্যান কতই করতেছে। যাই হোক তোমরা ভালো হলে ভালো। হ্যাঁ, দেখো এটা হলো কি বলতো, সবার শ্বসনই হলো উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া, বুঝছো? এই যে সবার শ্বসন বললাম, অর্থাৎ যেখানে অক্সিজেন প্রয়োজন হয়, এটাই হলো স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া। সবার শ্বসনের সামগ্রিক সমীকরণটা কি, এই যে বিক্রিয়াটা কি বলতো? 1 অণু গ্লুকোজ, 6 অণু পানি, বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি আর বিপুল পরিমাণ শক্তি অর্থাৎ এটিপি তৈরি হয়। তো 686 সিএল বা মোল এই শক্তিটার পরিমাণ 686 কিলোজুল পার মোল, অর্থাৎ 1 মোল থেকে, অর্থাৎ এই যে 1 অণু থেকে, 1 অণু গ্লুকোজ থেকে 686 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। বুঝতে পারছো? C6H12O6 থেকে 686 হ্যাঁ, 1 অণু থেকে, শুধু একটু থেকে না পুরো বিক্রিয়া থেকে? 1 মোল থেকে, এখন না তো 1 মোল থেকে, এইটুকু থেকে, এই বিক্রিয়া থেকে 1 মোল, চিনি থেকে? 1 মোল গ্লুকোজ থেকে এই পরিমাণে শক্তি পাওয়া আচ্ছা যায়। এটা চিনির সংকেত না, C6H12O6 ও গ্লুকোজ সেই না, গ্লুকোজ, গ্লুকোজ বুঝতে পারছো? তাহলে এই সমীকরণটা কিন্তু মুখস্থ ধরবো আমি পরের দিন। বুঝতে পারবে। হ্যাঁ, এটা তো পরীক্ষায় আসে, সমীকরণটা লিখতে হয়। তাহলে দেখো কোনটা গ্লুকোজ, আচ্ছা কোশ্চেনটা কেমন হবে, কি চাবে আমাদের? এটা হ্যাঁ এটা কিভাবে সবার শ্বসনের সমীকরণটি লেখো, ও সবার শ্বসন ব্যাখ্যা দাও, সেক্ষেত্রে এই সমীকরণটা অবশ্যই লিখতে হবে। তাহলে কি 1 অণু গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয় বিভিন্ন এনজাইম উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এবং শক্তি তৈরি করতেছে। শক্তির পরিমাণ কত? 686 কিলোজুল পার মোল। তাহলে দেখো কি বলছে এখানে, সবার শোষণ পরীক্ষায় 1 অণু গ্লুকোজ, কয় অণু? সম্পূর্ণভাবে জারিত হয়ে মোট 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 38টি এটিপি তৈরি করে। 38টি এটিপি, 38টি কই কোনটি? বিক্রিয়ায় দেওয়া এটিপি, এটিপি আমরা দেখবো একটু পরে, এটিপি কীভাবে তৈরি হচ্ছে। 38টি এটিপির মধ্যে এই শক্তিটা থাকে 686 কিলোজুল পার মোল, বুঝতে পারছো? তো এখানে এগুলো বুঝতে হবে। এটা মিলি এখনো, আর এখানে 1 মোল, এটা এসে করছে, দরকার না তো ভেতরে যাওয়ার দরকার নেই, তোমরা ডাইরেক্ট এটা যেটা এখানে দেওয়া আছে এটা মনে রাখো, ঠিক আছে? আর 1 অণু গ্লুকোজ থেকে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, কয় অণু? 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 38টি শক্তি তৈরি হয়। ওকে, মিলি এটা 1 মোল বলা হয়েছিল, বাট 1 অণু বলা হয়েছে, দরকার নাই ওরকম নয়। এখানে 1 মোল, যাই হোক ওগুলো দরকার নেই। তাহলে দেখো অবাধ শোষণ কাকে বলা হয়? তাহলে অবাধ শোষণ হলো এমন একটা পরীক্ষা যেখানে আসলে আমাদের অক্সিজেনের প্রয়োজন হয় না, অক্সিজেন ছাড়াই ঘটে। যে শোষণ পরীক্ষায় অক্সিজেন অনুপস্থিত হয় তাকে বলা হয় অবাধ শোষণ পরীক্ষা। এইটা সংখ্যা হেভি সহজ। হ্যাঁ, যে শ্বসন পরীক্ষায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেন ছাড়াই কোষের বিভিন্নকার এনজাইম দিয়ে আংশিকভাবে জারিত হয় বিভিন্ন প্রকার যৌগ, যেমন এগুলা ও অক্সিজেন তৈরি হয়, তাকে অবাধ শোষণ বলে। এই মিলি সংখ্যাটা বলবা, ওই সংখ্যা আর এই সংখ্যা একই, ওটা অক্সিজেন উপস্থিত হয়ে থাকে। ওইটা স্যার অর্থাৎ দিয়েছে মানে ব্যাখ্যা, এখন ওইটা দাও নাহলে এইটা দাও। এইটাই দিলে ভালো হয়, তোমার কাটকায় দিলে তার দেখছিস এইটাই ভালো হয়, বুঝছো? পূর্ণাঙ্গ সংখ্যা যদি মনে না থাকে সেক্ষেত্রে ওটা দিবা, বুঝছো? মনে তো থাকেই না সবসময়। বুঝতে পারবে আগে, বুঝছো? এই উদাহরণগুলো দিতে হবে না, যে মাঝে যে ব্র্যাকেটে যোগগুলো দিচ্ছে না, ওগুলো দরকার নেই। তো এটা কি দেখো, এই যে গ্লুকোজ, দেখো এটা গ্লুকোজ এনজাইম হচ্ছে, মনে করো জারিত হয়ে কী তৈরি করছে? ইথাইল অ্যালকোহল তৈরি হয়। এটা কী তৈরি হয়? অ্যালকোহল, C2H5OH। অ্যালকোহলের সঙ্গে হ্যাঁ, ইথানলের সঙ্গে, ওই ইথাইল অ্যালকোহল বা ইথানল, এবং কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি তৈরি করে। এখানে শক্তির পরিমাণটা খুবই কম, মাত্র 56 কিলোক্যালোরি। C2HSO H5OH, ও H5। হ্যাঁ এটা হলো ইথানল, লেখা রাখো ইথানল। এই দেওয়া আছে তো ইথানল। হ্যাঁ, ইথাইল অ্যালকোহল বা ইথানল, শুধু ইথানল। হ্যাঁ ইথানল, এটার অপর নাম হলো ইথানল। ব্র্যাকেটে লেখা ইথানল, ইথানল,
তো এটা কাদের ক্ষেত্রে হয়? কেবলমাত্র কিছু অণুজীবের ক্ষেত্রে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, এদের ক্ষেত্রে অবশোষণ দেখা যায়। তাহলে অবশোষণ কাদের ক্ষেত্রে দেখা যায়? হ্যাঁ। অণুজীবগুলা হ্যাঁ, এদের ক্ষেত্রে অবশোষণ দেখা যায়। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এইগুলোই পড়া যে তাহলে শ্বসন কয় প্রকার দেখলাম। শ্বসন কি? শ্বসন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে জীব দেহে যে খাদ্য, সরল খাদ্যগুলো আমাদের মানে দেহের ব্যবহার থেকে শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ এটিপিতে রূপান্তরিত হয়। এটা আবার দুই ধরনের, একটা হলো সবল শোষণ, একটা হলো অবশোষণ। সবল শোষণ কোনটা? যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেন প্রয়োজন করে তাকে, হ্যাঁ ওটা বললাম যে শ্বসনিক বস্তুগুলো সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি তৈরি করবে। আর এক্ষেত্রে ঠিক ওটাই বলবে, অক্সিজেন প্রয়োজন হবে না এবং আংশিক জারিত হয়ে কী তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড, যেমন এখানে ইথানল কিছু তৈরি হবে, ল্যাকটিক তৈরি হতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। দরকার নাই এটার ক্ষেত্রে মানে আমি তো নর্মাল জনকে বলবে, শর্টকাটে বলতে পারবো অক্সিজেন প্রয়োজন হয় যেটা। ওকে, তাহলে এখানে এটা দেখলাম। তো এখানে দেখলাম গ্লুকোজের সংখ্যা হলো C6H12O6, মনে রাখতে হবে। শক্তি, সবার শোষণে কত পরিমাণ শক্তি তৈরি হয়? 686 কিলোজুল। ওকে, আর এখানে তৈরি হয় কত? 56 কিলোজুল। যৌগগুলোর নাম বুঝতে পারবা। এবং অবশোষণ কাদের ক্ষেত্রে হয়ে থাকে? ব্যাকটেরিয়া এবং ইস্ট। উন্নত প্রাণীদের ক্ষেত্রে কী হয়ে থাকে? সবার শোষণ। অবশোষণ হয়ে থাকে নিম্ন শ্রেণীর প্রাণী কিছু আছে, অণুজীব, ব্যাকটেরিয়া এবং ইস্ট। তো এইগুলাই অল্প পড়া দিলাম। আর আগে যে পড়াগুলো আছে পুরা এটা একদম মুক্ত পড়া আমি ধরবো। এতগুলা এতগুলো মানে